আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একাদশ শ্রেণীর গদ্য কর্তার ভূত আলোচনা করব। কর্তার ভূত এই রচনার আলোচ্য বিষয় কি? এই রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন সেটা বোঝার আগে এবং এই রচনার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার আগে আমরা এই রচনার সঙ্গে জড়িয়ে থাকা তথ্যগুলোকে একবার দেখে নিই। এই তথ্যগুলো কিন্তু পরীক্ষাতে লাগবে এই কারণে, যেহেতু কর্তার ভূত থেকে পরীক্ষাতে এমসিকিউ এবং এসিকিউ মানে সঠিক উত্তর নির্বাচন এবং সংক্ষেপে উত্তর এই দুটোই থাকবে। 1 নম্বর কথা হচ্ছে, কর্তার ভূত একটি রূপকধর্মী রচনা। আমি অন্যত্র বলেছি যে রূপকধর্মী রচনা আমরা তাকেই বলি যার ভেতরে একটা অর্থ থাকবে, বাইরে আর একটা অর্থ থাকবে। কর্তার ভূত সেই রকমই একটি রূপকধর্মী রচনা। এটা প্রথম তথ্য মনে রাখবে। 2 নম্বর, এটি কোনো ভূতের গল্প নয়। যেহেতু গদ্যের নাম হচ্ছে বা রচনার নাম হচ্ছে কর্তার ভূত, অনেকের ধারণা হতে পারে যে এটা একটা ভূতের গল্প। এটা কিন্তু ভূতের গল্প নয়, এটা একটা ব্যঙ্গাত্মক গল্প। এটা একটা ব্যঙ্গাত্মক গল্প। 2 নম্বর তথ্য দিয়েছি, এটি কোনো ভূতের গল্প নয়, এটি একটি ব্যঙ্গাত্মক গল্প। 3 নম্বর, কর্তার ভূত এই রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের মধ্যে আছে। অর্থাৎ কর্তার ভূত রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থের অন্তর্গত এবং এই গ্রন্থটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। এখানে একটা তথ্য দিই, লিপিকা গ্রন্থের মধ্যে রবি ঠাকুরের এমন কিছু রচনা আছে যে রচনাগুলোর মধ্য দিয়ে রবি ঠাকুর সমাজের কাছে, দেশের কাছে, পাঠকের কাছে একটা বার্তা দিতে চেয়েছেন। এই লিপিকা গ্রন্থের মধ্যে আছে তোতা কাহিনী, লিপিকা গ্রন্থের মধ্যে আছে সওগাতের মতো গল্প। যে গল্পগুলো পাঠ করে আমরা কিছু শিখতে পারি, দেশকে জানতে পারি, দেশের অবস্থানকে বুঝতে পারি। সেই রকমই লিপিকা গ্রন্থেরই একটি রচনার নাম হচ্ছে কর্তার ভূত, যে লিপিকা গ্রন্থটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে। আর 4 নম্বর তথ্য বা 4 নম্বর বুলেটিন হচ্ছে, কর্তার ভূত এই রচনাটি প্রথম প্রকাশিত হয় কিন্তু প্রবাসী পত্রিকায়। কর্তার ভূত রচনাটি প্রথম প্রকাশিত হয় কিন্তু প্রবাসী পত্রিকায়। পরিষ্কার, এই তথ্যগুলো কিন্তু আমাদের এমসিকিউ এসিকিউর জন্য কিন্তু লাগবে এবং এই তথ্যগুলো তোমরা খাতার মধ্যে বুলেটিন দিয়ে লিখে নেবে। এবার আমরা দেখব যে কর্তার ভূত এই রচনার মধ্য দিয়ে রবি ঠাকুর আসলে কি বলতে চেয়েছেন। আমি একটু আগেই বলেছি
যে কর্তার ভূত একটি রূপক ধর্মী রচনা, অর্থাৎ এর ভেতরে বাহিরে দুটো অর্থ আছে। কর্তা বলতে লেখক কি বোঝালেন, মন দিয়ে শুনবে। কর্তা হচ্ছে প্রাচীন ভারতীয় সভ্যতা। কর্তা হচ্ছে প্রাচীন ভারতীয় সভ্যতা, আর ভূত হলো সেই প্রাচীন ভারতীয় সভ্যতার ধর্মতন্ত্র। ধর্মতন্ত্র মানে কি? ধর্মতন্ত্র হচ্ছে ধর্মীয় লোকাচার, ধর্মীয় কুসংস্কার, অর্থহীন বা অযৌক্তিক বিধিনিষেধ, অন্ধ বিশ্বাস, অন্ধ অনুসরণ, এগুলোকে বলছি আমরা ধর্মতন্ত্র। এই রচনায় লেখক প্রাচীন ভারতীয় সভ্যতার ধর্মতন্ত্রকে আঁকড়ে থাকা ভারতীয়দের সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা, রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য ছিল, কিন্তু বর্তমানে যেটা আছে বা বর্তমানে যেটাকে আমরা আঁকড়ে আছি সেটা কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতা নয়, সেটা প্রাচীন ভারতীয় সভ্যতার খোলস, অর্থাৎ ধর্মতন্ত্র। আর তাকেই আমরা আঁকড়ে থেকে বাঁচতে চাইছি, আমরা বলতে ভারতীয়রা। ফলে ভারতীয়দের পক্ষে কিন্তু আধুনিক হওয়া সম্ভব হচ্ছে না, প্রগতিকে গ্রহণ করতে পারছে না ভারতীয়রা। অর্থাৎ মূল কথা হচ্ছে যে প্রাচীন ভারতীয় সভ্যতা সেটা কিন্তু আমাদের ছিল, সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় সভ্যতা চলে গেলেও আমরা কিন্তু তার খোলসটাকে বা তার ধর্মতন্ত্রটাকে বা তার ধর্মীয় লোকাচারগুলোকে আমরা আঁকড়ে বাঁচতে চাইছি। আর তোমরা প্রত্যেকে জানো যে একটা জাতি বা একটা দেশ যদি ধর্মতন্ত্রকে আঁকড়ে বাঁচতে চায়, তাহলে সেই দেশ বা জাতি কিন্তু কখনোই অগ্রগতি বা কল্যাণ বা উন্নতি করতে পারে না। সেই দেশ বা জাতি কখনোই কিন্তু আধুনিক হতে পারে না। ভারতের দিকে তাকিয়ে দেখেছেন রবি ঠাকুর যে ভারতীয়রা কিন্তু এই ধর্মতন্ত্রটাকে বা প্রাচীন ভারতীয় সভ্যতার এই খোলসটাকে আঁকড়ে বাঁচতে চাইছে। ফলে ভারতীয়দের উন্নতি হওয়া, আধুনিক হওয়া, প্রগতি করা সম্ভব হচ্ছে না। আর যখনই দেখবে একটা দেশ বা একটা জাতি তোমার ধর্মতন্ত্রের দ্বারা আচ্ছন্ন হবে, ধর্মতন্ত্রকে আঁকড়ে বাঁচতে চাইবে, ধর্মীয় লোকাচারগুলোকে আঁকড়ে বাঁচতে চাইবে, তখন সেই জাতি বা দেশ কিন্তু নিস্তেজ হয়ে যাবে। তখন সেই দেশ বা জাতির মধ্যে কিন্তু কোনো সতেজতা থাকবে না, তাদের সক্রিয়তা থাকবে না। আর তারই সুযোগ নিয়ে কিন্তু তোমার দেখবে যারা বহিরাগত তারা তোমার দেশের মধ্যে ঢুকবে, দেশটাকে লুণ্ঠন করবে, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে। মূল কথা হলো যে প্রাচীন ভারতীয় সভ্যতা আজ মৃত, তবু সেই প্রাচীন ভারতীয় সভ্যতার ধর্মতন্ত্র বা খোলসটাকে ভারতীয়রা এখনও ছাড়তে পারেনি। আর সেই কারণেই দেখবে সংস্কারচ্ছন্ন আমার দেশ বহিরাগতদের কাছে শোষণ ও লুণ্ঠনের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে। দেশকে যদি উন্নত করতে চাই, দেশকে যদি প্রগতির পথে চালিত করতে চাই, তাহলে এই ধর্মীয় লোকাচারের বেড়াজাল থেকে বেরিয়ে এসে দেশশুদ্ধ সবাইকে যুক্তিবাদী এবং আধুনিক হতে হবে। এই ভাবনাটা নিয়েই কিন্তু গোটা কর্তার ভূত রচনাটি লেখা। মূল কথাটা আরেকবার বলে দিই যে কর্তার ভূত একটি রূপকার্থ বিশিষ্ট লেখা। কর্তা বলতে প্রাচীন ভারতীয় সভ্যতা,
আর ভূত বলতে সেই প্রাচীন ভারতীয় সভ্যতার ধর্মতন্ত্র। আমরা প্রাচীন ভারতীয় সভ্যতা বিদায় নিলেও ভারতীয়রা বা আমরা সেই প্রাচীন ভারতীয় সভ্যতার যে খোলস বা তার যে ধর্মতন্ত্র বা ধর্মীয় লোকাচার, অন্ধ অনুসরণ, এগুলোকে কিন্তু ছাড়তে পারিনি। আমরা সেগুলোকে আঁকড়ে বসে আছি। আর যখনই একটা দেশ বা একটা জাতি তার ধর্মতন্ত্রকে আঁকড়ে বাঁচতে চাইবে, তখন কিন্তু সেই দেশ বা জাতির কোনো উন্নতি বা সেই দেশ বা জাতির কিন্তু কল্যাণ হতে পারে না। রবি ঠাকুর সেই জায়গাটাই ধরেছেন যে ভারতীয়রা সেই ধর্মতন্ত্রকে আঁকড়ে বাঁচতে চাইছে, ফলে তারা প্রগতির পথে চালিত হতে পারছে না। আর যখন দেখবে দেশ বা জাতি ধর্মতন্ত্রের দ্বারা আচ্ছন্ন হবে, তখন কিন্তু সেই দেশ বা জাতি অনেকটা নিস্তেজ হয়ে যাবে। তখন তারা সক্রিয় থাকে না, সজাগ থাকে না। আর সজাগ না থাকার সুযোগটা কিন্তু বহিরাগতরা নেবে। ভারতের ইতিহাসের দিকে তাকাও, ভারতের ক্ষেত্রে সেটাই ঘটেছে। ভারত যখন ধর্মতন্ত্রের দ্বারা আচ্ছন্ন হয়েছে, তখন কিন্তু নিস্তেজ হয়েছে আচ্ছন্ন হয়ে। তখন কিন্তু বহিরাগতরা ভারতে ঢুকেছে। শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ এবং ভারতবর্ষকে তারা লুণ্ঠন করেছে। যদি এই জায়গা থেকে দেশকে, জাতিকে উদ্ধার করতে হয়, তাহলে মানুষকে যুক্তিবাদী হতে হবে, মানুষকে জিজ্ঞাসা হতে হবে, আধুনিক হতে হবে। এবং সেটাই কিন্তু রবি ঠাকুর বিশ্বাস করেন, চলমানতা হচ্ছে জীবনের ধর্ম, জাতির ধর্ম। নিস্তেজ হয়ে যাওয়া, থেমে যাওয়া যে কোনো দেশ, যে কোনো জাতির পক্ষে মরণের শামিল। কর্তার ভূত রচনার মধ্য দিয়ে রবি ঠাকুর সেই জায়গাটাই পাঠকের কাছে তুলে ধরেছেন এবং রূপকার্থের মাধ্যমে আমরা সেই জায়গাটাই লাইন ধরে ধরে আগামী ক্লাসে আলোচনা করব।